এই গাড়িটা আপনি উদ্বোধন করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরবর্তী মুখ্যমন্ত্রীর জন্য। দেখুন, আমার মনে হয় একটা খুব মানে একটা নিশ্চয়তা আছে যে এই নির্বাচনের শেষে এই ভদ্রলোক খুব দায়িত্বপূর্ণ একটা পদে থাকবেন, এবং আমি বিশ্বাস করি যে এটা একটা বড় জয় হতে চলেছে। উনি 5 বার জিতেছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এইবার উনি নিজের থেকেও বড় কিছুর জন্য লড়ছেন। আরও 3 বছর উনি রাজ্যের জন্য লড়ছেন, কেরালা। এবং আমার মনে হয় যে ঠিক। আমরা সবাই সরকারের একটা পরিবর্তন দেখার জন্য উদগ্রীব। 10 বছরের কুশাসন ও অপশাসন এটা সত্যিই স্পষ্ট করে দিয়েছে আমাদের একটা সরকার পরিবর্তন দরকার, এবং তিনি তার পুরোভাগে আছেন। কিন্তু আমরা যে সাধারণ প্রতিক্রিয়া পাচ্ছি তা হলো তারা অনেক কাজ করেছে। এটা দিন। পরিকাঠামো, মধ্যে চিকিৎসা, শিক্ষা, কল্যাণ। পরিকাঠামো খুব একটা চিত্তাকর্ষক ছিল না। আপনি যদি দেখেন যে কি সাধারণত তারা জাতীয় সড়কগুলোর দিকে ইঙ্গিত করছে, যা কেন্দ্রীয় তহবিলের রাজ্য সড়কগুলো খুব ভালোভাবে উন্নত হয়নি। সুতরাং পরিকাঠামোর দিকে তাকালে কিছু প্রকৃত উদ্বেগ রয়েছে। আমাদের অনেক হাসপাতাল, উদাহরণস্বরূপ এই জায়গাটা একসময় কেরালার গর্ব ছিল, কিন্তু দুঃখের বিষয়, যেমনটা উনি ওনার মন্তব্যে বলছিলেন, হাসপাতালগুলো আইসিইউতে আছে। আপনি দেখবেন, বিশেষ করে যখন আপনি তালুক স্তর এবং স্থানীয় স্তরে যাবেন, নার্স নেই, ওষুধ নেই, ডাক্তার নেই, এবং এটি একটি গুরুতর সংকটে পরিণত হচ্ছে। আমার একটা কথা বলার আছে। আমি এইমাত্র রাস্তায় একজনের সাথে কথা বললাম যিনি একটি হাসপাতালে কাজ করেন। তিনি বললেন, আমি এখানে ইউডিএফ এর সাথে কাজ করছি এবং তারপর গত 10 বছর ধরে, এবং এলডিএফ এর সাথে পরিবর্তনটা চমৎকার ছিল। ওই হাসপাতালে অনেক উন্নতি হয়েছে। আচ্ছা, তাহলে উনি একজন ভাগ্যবতী মহিলা, কারণ এমন অনেক এটা রাজনৈতিক নয়। আরও অনেক মহিলা আছেন যাদের সেই একই অভিজ্ঞতা নেই। আর আপনি জানেন, আমাদের এখানে কেলেঙ্কারির পর কেলেঙ্কারি হয়েছে। কেউ একজন রোগীর ভেতরে মাসের পর মাস এক জোড়া কাঁচি রেখে দেয়, কেউ একজন রোগীর ভেতরে মাসের পর মাস অন্য কিছু রেখে দেয়। আমাদের 2টো হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে আগুন লেগেছে। কিন্তু আমাকে বলুন, লোকেরা নয়। যখন আপনি আপনার প্রচার করছেন, আপনি তাদের ইতিবাচক দিকগুলোকে অন্যান্য ইতিবাচক দিক দিয়ে খণ্ডন করছেন না। আপনি গুজবের কথা বলছেন যে তারা বিজেপির সাথে জোট বাঁধছে, এই সব ধরনের কথাবার্তা। না, আমাদের একটি খুব ইতিবাচক বার্তা আছে। আসলে আজ আমার পুরো ভাষণটাই শুধুমাত্র কেরালার ভবিষ্যৎ নিয়েছিল, এবং তিনি তার ভাষণে সেই কথারই প্রতিধ্বনি করেছেন। আমরাই মূলত একমাত্র জোট যারা ভবিষ্যৎ নিয়ে কথা বলছে। ওরা অতীতে আটকে আছে তাদের আসল বা কাল্পনিক সাফল্যের গুণগান করতে, এবং অবশ্যই আমাদের একটা দায়িত্ব আছে তাদের ব্যর্থতা, তাদের দুর্নীতি, তাদের সেই অত্যন্ত লজ্জাজনক শবরীমালা সোনা কেলেঙ্কারি এবং এই সব কিছুর মোকাবিলা করা। আমরা যখন ওর ইন্টারভিউ নিয়েছিলাম, উনি অনেক তথ্য দিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু আমি নিশ্চিত নই যে উনি প্রচারে সেটা ব্যবহার করছেন কিনা। দুঃখিত উমা। হ্যাঁ, তো আমি বলছিলাম, আমার মনে হয় আপনাদের দুজনের ভাষণই অনেক ইতিবাচক বার্তা দিয়েছে এই প্রচার থেকে মানুষ কি আশা করতে পারে সে সম্পর্কে। কিন্তু একটা সমালোচনা যেটা হয়েছে তা হলো নির্বাচনের আগে থেকেই নামগুলো অবশ্যই ডক্টর থারুর মুখ্যমন্ত্রীর দৌড় থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন, যদিও তার নামও উঠেছিল, কিন্তু সেটাও এক ধরনের বিভ্রান্তি তৈরি করেছিল, তাই না? এবং দেরিও হয়েছিল কারণ আপনাদের সাংসদরা প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন ইত্যাদি। আমাকে জিজ্ঞাসা করছেন নাকি আপনাকে? না, দেখুন, আমার মতো ছিল যে, আর আমি তাদের মধ্যে একজন ছিলাম না। কিন্তু যে সাংসদরা প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন তারা সবাই ভালো মানুষ, এবং সত্যি বলতে তারা একটি সম্ভাব্য জয়কে একটি নিশ্চিত জয়ে রূপান্তরিত করত। তাই আমি পক্ষে ছিলাম, কিন্তু দলের নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে যে তেমনটা হবে না। এবং আমরা সবাই একটা ভালো জিনিস হলো সবাই নিয়ম মেনে নিয়েছে। যারা হতাশ, যাদের আকাঙ্ক্ষা ছিল, তারা সবকিছু একপাশে সরিয়ে রেখেছে, এবং আমরা সবাই একসাথে আছি। কোনো গুরুতর বিদ্রোহী প্রার্থীপদ বা কোনো প্রকাশ্য ভিন্নমতের একটিও ঘটনা নেই। সবাই সেখানে কংগ্রেসের জন্য অস্বাভাবিক। কংগ্রেস এবং জিপিএস এর জন্য অস্বাভাবিক। হ্যাঁ, এখানেই থামান। আপনি ওই অনুষ্ঠানে যেতে পারেন। হ্যাঁ, এটা প্রায় শেষ। আপনি একটাও কথা বলেননি। উনি চান আপনি কিছু বলুন। হ্যাঁ, পজিটিভ ক্যাম্পেনের ব্যাপারে আমরা একটা যাত্রা করেছি। উত্তর থেকে দক্ষিণে 1 মাস সময় লেগেছিল। ঠিক ঠিক ঠিক। আমরা এই সমস্ত ধারণা, আমাদের পরিকল্পনা, আমাদের ভবিষ্যৎ, আমাদের গবেষণা প্রচার করেছি। যেখানেই সরকার ব্যর্থ হয়েছে, আমাদের কাছে বিকল্প প্রোগ্রাম আছে। আমরা সবই ক্যাম্পেনে প্রচার করেছি, আর এখন এটা চলছে শেষ পর্যায়ে। এটা নতুন প্রজন্মের জন্য। উনি যা বলেছেন তা ঠিক। আমরা নতুন প্রজন্মের জন্য কাজ করছি। আমরা প্রোগ্রাম নিয়ে আসছি। উদাহরণস্বরূপ, বিশ্ববিদ্যালয়গুলো
মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়োজেনেটিক্স, এই সমস্ত কোর্সগুলো আমরা নিয়ে আসছি। এখন ব্রেন ড্রেন হচ্ছে। এই তরুণ তরুণীরা বিদেশে নতুন কোর্সের সন্ধান করছে। জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, এই সমস্ত জায়গায় আমরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এই কোর্সগুলো শুরু করতে যাচ্ছি। যেমন আমি আগে বলেছিলাম, এটার প্রয়োজন আছে, এটার প্রয়োজন আছে। আমরা একটা গ্লোবাল জব ওয়াচ টাওয়ার চালু করতে যাচ্ছি। এই চাকরির জগতে কি হচ্ছে? হ্যাঁ, এই বিশ্বব্যাপী। তারপর তার সাথে সঙ্গতি রেখে আমরা নতুন কোর্স চালু করতে যাচ্ছি। আমরা কারিকুলাম পুনর্গঠন করব, তারা চাকরি পাবে। শুধু একটা জিনিস, দুজনেই, বুঝলেন? বারবার তারা মনে করে, আমরা নিয়োগকারীদের খুব একটা খেয়াল রাখি না। এই কথাটা বারবার উঠে আসে যে 6 লক্ষ কোটি টাকা আর এই যে ঋণ, সেই অর্থনীতির কথা যা আমরা বলছি, সেটাকে ঠিক করার জন্য আপনার কাছে কি পরিকল্পনা আছে? কারণ আবার যদি কংগ্রেস সরকার আসে, আপনি বলবেন কেন্দ্র দিচ্ছে না। আপনি ব্যবসা তৈরি করলে, আমরা আরও ব্যবসা আনলে আরও বেশি রাজস্ব তৈরি হবে। আমরা গুরুত্ব সহকারে বিনিয়োগ আকর্ষণ করার কথা বলছি, কারণ আমরা লাল ঝান্ডা ওড়াচ্ছি না। আমরা তাদের স্বাগত জানাতে এখানে আছি, এবং এটা একটা রেড কার্পেট হবে। এবং আমরা বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে একটি বিনিয়োগকারী সুরক্ষা আইন আনতে যাচ্ছি, যে তাদের টাকা সুরক্ষিত থাকবে। আমরা সত্যি সত্যি জেনুইনলি একটা সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স সিস্টেমের দিকে এগোবো, এবং সেই সিঙ্গেল পোর্টালটা নয় যেটাকে সরকার সিঙ্গেল উইন্ডো বলে। আমরা একটা সিঙ্গেল উইন্ডো চাই। আমরা সত্যি সত্যি ইজ অফ ডুইং বিজনেসকে একটা স্লোগানের চেয়ে বেশি কিছু করতে চাই। আমি আপনাকে একটা কথা বলছি, কেরালা একটি ভোক্তা প্রধান রাজ্য। জিএসটি হলো একটি কনজিউমার পয়েন্ট ট্যাক্স। আসলে জিএসটির জন্য কেরালা 1 নম্বর সুবিধাভোগী হতো, কিন্তু দুর্ভাগ্যবশত এই সরকার তারা ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের পুনর্গঠন করেনি। এখনও এখানে যে সিস্টেমটা চালু আছে, আমি গত 5 বছর ধরে বিধানসভার ফ্লোরে দাবি করে আসছি যে আপনারা দয়া করে আপনারা জিএসটি বিধান অনুসারে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনের পুনর্গঠন করুন। দুর্ভাগ্যবশত তারা এটা করেনি। আমি প্রস্তাব দিচ্ছি যে 1 বছরের মধ্যে আমরা আমাদের ট্যাক্স বৃদ্ধি বাড়াবো। এখন এটা 8% থেকে 30%-এরও বেশি। আমি আপনার ভাষণেও জানি যে আপনি অনেক মহিলার কাছে পৌঁছেছেন, অনেক অনেক জিনিসের কথা বলেছেন যা আপনি অফার করছেন, বাসভ্রমণ ইত্যাদি সহ। এই ধরনের অর্থনীতির সাথে আপনার কি এর বিপরীত বিষয়ে কথা বলা উচিত নয়? আমাদের কেএসআরডিসি, সিভিল সাপ্লাইজ কর্পোরেশন, কেরালা স্টেট এলসিডি বোর্ড, মেডিকেল সার্ভিসেস কর্পোরেশনকে আত্মনির্ভরশীল করার পরিকল্পনা আছে। ওই কর্পোরেশনগুলো কিন্তু কেরালা লড়াই করছে। না, ওটা আমাদের ধরন নয়। আমরা অনেক পড়াশোনা করেছি। আমরা এই কর্পোরেশনগুলো আত্মনির্ভরশীল হবে। উদাহরণস্বরূপ, গত 12 মাস ধরে মূল্যবৃদ্ধিতে কেরালা 1 নম্বরে রয়েছে, কারণ সরকার বাজারে হস্তক্ষেপ করতে পারেনি। বিপণন সংস্থা, বাজার হস্তক্ষেপকারী সংস্থা হল সিভিল সাপ্লাইজ কর্পোরেশন। আমাদের পরিকল্পনা আছে। আমরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সাথে আলোচনা করেছি। উদাহরণস্বরূপ, লঙ্কা। আমরা গন্ডুর থেকে ফসলের মৌসুমে 25 টাকায় লঙ্কা পাচ্ছি, এবং আমরা এটা এখানে ফলাতে পারি। আমাদের না, স্টোরেজ সুবিধার প্রয়োজন। তারপর অফ সিজনে আমরা এটা অন্য দামে বিক্রি করতে পারি। এটাই হলো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। একদম। আমরা সিভিল সাপ্লাইজ কর্পোরেশনে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট চালু করতে যাচ্ছি। সামাজিক ক্ষেত্রে হ্যাঁ, কেরালা সম্পর্কে সবচেয়ে সুন্দর বিষয়গুলির মধ্যে একটি হলো যে এর সমস্ত ধর্মীয় বিভেদ এবং জাতিগত বিভেদ সত্ত্বেও এটি একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ। একদমই কোনো বিরোধিতা নেই, আমরা এরই পক্ষে। কিন্তু লোকেরা এখন বলছে যে আপনারা ধর্মীয় গোষ্ঠীগুলির উপর খুব বেশি নির্ভর করছেন। না, সত্যি নয়। যারা একটু মৌলবাদী হয়ে উঠছে, যেমন জামাতে ইসলামী IEUML-কে সমর্থন করছে, এবং আপনি চোখ বুজে আছেন। এটা শুধু একটা প্রশ্ন যা সবাই বলছে। এটা কি আরও বেশি বিরোধিতাপূর্ণ হয়ে উঠবে এবং হয়তো বাকি ভারতের মতো হিংসাত্মক হয়ে উঠবে? না, আমরা ওটা চাই না। যেখানে কেরালা সম্পূর্ণ আলাদা এবং সুন্দর। কেরালা আলাদা, আমাদের ইতিহাস আলাদা, আমাদের সংস্কৃতি আলাদা। আমরা শরণার্থী কাল থেকে পাশাপাশি একসাথে বসবাস করে এসেছি। প্রতিটি ধর্মীয় বিশ্বাস এখানে শান্তিতে এসেছে। একজনও তলোয়ার নিয়ে আসেনি। হ্যাঁ, ইহুদিরা এসেছিল যখন তারা ব্যাবিলনীয়দের কাছ থেকে এবং তারপর রোমানদের কাছ থেকে পালিয়ে আসছিল। খ্রিস্টানরা এসেছিল সেন্টের সাথে। থমাস দ্য ডাউটিং থমাস, আমি সেই প্রেরিত। আমাদের কাছে ইসলাম এসেছিল কোনো আগ্রাসী ধর্ম হিসেবে নয়, বরং আমার সেই লোকেদের উপদ্বীপ থেকে একটি খবর হিসেবে, যারা 1000 বছর ধরে আরব সাগরের জল পেরিয়ে ব্যবসা করতে, বসতি স্থাপন করতে এখানকার জনসংখ্যার সাথে মিশে যেতে আসত এবং প্রতি বছর ফিরে যেত। তারা এসে বলল, আরে
তোমরা কি জানো না আমাদের উপদ্বীপে কি হচ্ছে? আমাদের এক রাজা একটি নৌকায় উঠে চলে গেলেন। কিন্তু ভারত এখন খুব অসুস্থ হয়ে পড়েছে। আমি শুধু বলছি, এটাই আমাদের ইতিহাস এবং আমরা এই ইতিহাসকে হারিয়ে যেতে দেব না। দ্বিতীয়ত, কিন্তু কিন্তু নির্ভর করে। উনি এবং আমি দুজনেই এমন নির্বাচনী এলাকা থেকে এসেছি যেখানে আপনি 3টি ধর্মকেই পাশাপাশি বসবাস করতে দেখবেন। তার মন্দির, মসজিদ এবং গির্জা আছে। আমারও একই। আমার সেন্ট্রালে, কেরালার রাজধানীতে পালায়াম স্কোয়ারে এই চমৎকার সেন্ট জোসেফস ক্যাথিড্রাল, সবচেয়ে বড় মসজিদ, পালায়াম জুমা মসজিদের ঠিক উল্টো দিকে, এবং তার ঠিক পাশেই আছে সবচেয়ে পুরনো। কিন্তু আমি আপনাকে কিছু ডেটা দিই। এটাই কেরালা, আমরা এটা ছাড়ব না। না, কিন্তু আমি আপনাকে ডেটা দিই, আপনারা দ্বিগুণ, ডাবল, 60% পেয়েছেন এলডিএফ এর 30%-এর তুলনায় খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে। হ্যাঁ, ওরা আপনাকে সরকারে রাখছে। কেন নয়? আর হিন্দুদের মধ্যে আপনার আপনার কম আছে, এলডিএফ এর থেকে অনেক কম। সুতরাং আপনি মূলত দুটো ধর্মের উপর নির্ভর করছেন আপনাকে টিকিয়ে রাখতে। এটা পুরোপুরি ন্যায্য নয়, কারণ হিন্দু ভোট ছাড়া আমরা থাকতাম না। না, কিন্তু আপনি নির্বাচিতও হননি, মানে এই দুটো যা আপনাকে সত্যিই টিকিয়ে রেখেছে। আমি বলবো যে আমরা সংখ্যালঘুদের আস্থা পেয়ে খুশি, কারণ যে কোনো সমাজে সংখ্যালঘুরা আর এখানে সংখ্যালঘুরা 45%। 47। সুতরাং আমাকে বলতে দিন যে একদম। আমাদের জন্য কেরালার মানুষের, তাদের ধর্ম যাই হোক না কেন, সুরক্ষিত বোধ করা উচিত। তাদের অনুভব করা উচিত যে রাজ্যে এবং রাজ্যের ভবিষ্যতে তাদের অংশীদারিত্ব আছে, এবং তারা যেন অনুভব করতে পারে যে সরকার তাদের সম্মান ও উদ্বেগের প্রতি মনোযোগ দেবে। আমরা শুধু এইটুকুই প্রতিশ্রুতি দিচ্ছি। একটা কথা, এই বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করবে যে আমাদের রাজ্য ধৈর্য নিরপেক্ষ কেরালা। এটা শোনা খুব গুরুত্বপূর্ণ। ওটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই শোটা শেষ করার জন্য এটা একটা ভালো সমাপ্তি। আমার একটা এবং শেষ। আমরা সারা দেশকে ঘোষণা করব যে আমাদের রাজ্য ধর্মনিরপেক্ষ। আচ্ছা, আমার একটা এবং শেষমেশ। আমি এখানে স্যারের এবং পিনারাইও আরও অনেকের সব পোস্টার দেখেছি, এবং কেরালায় তাদের মধ্যে একটা মিল আছে। আপনারা সবাই হাসছেন, তাই নির্বাচনের জন্য আমাদের একটা হাসি দিন। হাসার মতো অনেক কিছু আছে। অবশেষে ওকে ভোট দিন এবং ইউডিএফকে ভোট দিন। বড় হাসি বাজছে।